বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব 2। আজকের পর্বে নতুনভাবে আরো 30টি কোশ্চেনের উত্তর এবং কোশ্চেন শেয়ার করা হবে। আশা করছি ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং ভাইভা পরীক্ষার ডেট এবং স্থান বা সময় নির্ধারিত হয়েছে। তো নির্ধারিত যেহেতু হয়েছে, অতএব প্রিপারেশন এখনই নিয়ে ফেলেন। তাহলে আজকের পর্বে কি কি থাকছে? এক হলো বর্তমানে যে আয়কর আইন তা কি নামে অভিহিত হইবে? আয়কর আইন 2023 নামে অভিহিত হইবে। অবলোপিত মূল্য কি? অবলোপিত মূল্য অর্থ তৃতীয় তফসিলের অংশ 1 এ সংজ্ঞায়িত অবলোপিত মূল্য। আচ্ছা, অনিবাসী অর্থ কি? নিবাসী নহেন এরূপ কোনো ব্যক্তি। 4 হলো আইনগত প্রতিনিধি। আইনগত প্রতিনিধি অর্থ হলো কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সেকশন 2 এর ক্লজ 11 এ সংজ্ঞায়িত কোনো আইনগত প্রতিনিধি। তবে আয়কর আইনেও এই আইনগত প্রতিনিধি কে বা কারা হবে সেটার ডেফিনিশন দেওয়া আছে। তবে ধরে নেন সেটা হলো যে করদাতার মা, বাবা, ভাই, বোন, হ্যাঁ, ছেলে, মেয়ে অথবা আইনগত যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। আপনি আইটিপি সনদ পেলে কোন ধারায় আয়কর আইন মামলায় প্রতিনিধিত্ব করবেন? আয়কর আইন 2023 এর ধারা হলো 327 এর উপধারা গ অনুসারে আপনি কি করবেন? মামলায় প্রতিনিধিত্ব করতে পারবেন। এই কোশ্চেনগুলো কিন্তু আপনার আয়কর আইনটাকে অবশ্যই ফোকাস করবেন। আয়কর আইন 2023 কে বারবারই ফোকাস করবেন। 6 হলো প্রত্যেক কর আইনজীবী কে কি করতে হবে? প্রত্যেক কর আইনজীবীকে কর আইনজীবী সমিতির সদস্য হতে হবে। আচ্ছা, আপিল ট্রাইব্যুনাল কি? আপিল ট্রাইব্যুনাল অর্থ আয়কর আইনের ধারা 13 এর অধীনে প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল। 8 হলো আয়কর অর্থ কি? আয়কর অর্থ এই আইনের অধীন আরোপযোগ্য ও পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সারচার্জ। 9 হলো আয়বর্ষ কি? আয়বর্ষ হলো কর বর্ষের অব্যবহৃত পূর্ববর্তী অর্থ বৎসর। আচ্ছা, এরপরে হলো কর দিবস বলতে কি বোঝায়? কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন। তবে মানে কর দিবসের আরো কর দিবস বলে কিছু নেই, এখন হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সুনির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট তারিখ যেটাকে বলা হয়। করমুক্ত সীমা কি? করমুক্ত সীমা অর্থ মোট আয়ের অন্তর্ভুক্ত কোন সীমা যাহা শূন্য কর হার বিশিষ্ট। খেলাপি করদাতা বলতে কি বোঝায়? যিনি আইন অনুযায়ী কোনো কর পরিশোধে ব্যর্থ হইয়াছেন অথবা আইন অনুযায়ী খেলাপি করদাতা হিসেবে গণ্য হয়ে আছেন। নিবাসী অর্থ কি? যিনি ধারাবাহিকভাবে উক্ত বর্ষে সমষ্টিগতভাবে 183 দিন বা ততোধিক দিন অথবা ধারাবাহিকভাবে উক্ত বর্ষে 90 দিন এবং অব্যবহৃত পূর্ববর্তী 4 বছরের মধ্যে সমষ্টিগতভাবে 365 বা ততোধিক দিন দেশে অবস্থান করলেই তিনি নিবাসী করদাতা হিসেবে গণ্য হবেন। পারকুইজিট কি? পারকুইজিট অর্থ ধারা 32 এ সংজ্ঞায়িত পারকুইজিট অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেন্টিভ বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা অন্য কোনো সুবিধা, তবে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদান ও ওভারটাইম এর অন্তর্ভুক্ত হবে না। আয়ের খাতসমূহের কথা কত ধারায় বলা রয়েছে? আয়ের খাতসমূহের কথা বলা রয়েছে আয়কর আইন 2023 এর 30 ধারায়। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তিতে সংবিধিবদ্ধ বিয়োজন কত? অর্থাৎ 30% হচ্ছে বাণিজ্যিক ভাবে যদি ভাড়া প্রদান করা হয়ে থাকে, আর আবাসিক উদ্দেশ্য হলো 25% রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মূলধনী আয় বলতে কি বোঝায়? মূলধনী সম্পদের মালিকানা হস্তান্তর হতে উদ্ভূত আয় হলো মূলধনী আয়। আচ্ছা, আর্থিক পরিসম্পদ হতে আয় কত ধারায় বলা আছে? আয়কর আইন 2023 এর ধারা 62 আর্থিক পরিসম্পদ হতে আয়ের কথা বলা রয়েছে। এর পরের কোশ্চেন হলো আয়কর আইন 2023 কবে হতে কার্যকর? 22 জুন 2023 হতে কার্যকর। আচ্ছা, এফডিআর এর প্রাপ্ত লভ্যাংশ বা সুদ কোন ধরনের আয়ের অন্তর্ভুক্ত? হতে আর্থিক পরিসম্পদ হতে আয়। রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি কি ধরনের আয়? অন্যান্য উৎস হতে আয়। 22 হলো হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে কত ধারায় বলা রয়েছে? আয়কর আইনের ধারা 72। কর অব্যাহতি কি? সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি বা শ্রেণীকে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কর অব্যাহতি সুবিধা দিয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি কর অব্যাহতি।
এরপরে আসি বিভিন্ন আয়কর কর্তৃপক্ষের কথা আয়কর আইনের কত ধারায় বলা রয়েছে, সেটা হলো আয়কর আইনের ধারা 4। আয়কর আইন 2023-এর আগে কি ছিল? 1984 সালের আয়কর অধ্যাদেশ ছিল। আয়কর আইনে কতটি ধারা রয়েছে? আয়কর আইনের ধারা ছিল 345টি। আয়কর আইনে কতটি তফসিল আছে? আয়কর আইনে মোট তফসিল আছে 8টি। এরপরে কর অব্যাহতি ও রেয়াত সম্পর্কে কোন তফসিলে বলা আছে? আয়কর আইনের 6ষ্ঠ তফসিলে বলা আছে। অগ্রিম কর পরিশোধের কথা কত ধারায় বলা রয়েছে? অগ্রিম আয়কর পরিশোধের কথা বলা রয়েছে ধারা 154-তে। অগ্রিম করের পরিমাণ ও পরিশোধের সময় কত ধারায় বলা রয়েছে? অগ্রিম করের পরিমাণ ও পরিশোধের কথা বলা রয়েছে আয়কর আইনের ধারা 155-তে। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি উপকৃত হবেন। এর আগের ভিডিওতে 30টি কোশ্চেন শেয়ার করেছি, এই ভিডিওতে আরো নতুন ভাবে 30টি কোশ্চেন শেয়ার করা হচ্ছে। এরকম প্রত্যেকটি ভিডিওতে 30টি করে সংক্ষিপ্ত প্রশ্ন শেয়ার করা হবে ভাইভা উপলক্ষে। যাই হোক সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো নতুন নতুন বিষয় যদি জানতে চান সে বিষয়টি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্ট করবেন, তাহলে আমরা ওই টপিকসের উপরে আমরা ভিডিও করব। তবে এরপরে আমরা ভ্যাট সংক্রান্ত আমাদের যে বাজেটে ভ্যাট সংক্রান্ত যে পরিবর্তন হয়েছে, আয়কর সংক্রান্ত যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা প্রত্যেকটি ভিডিওতেই কোনো না কোনো কিছু বলা হয়, সেগুলো নিয়ে আমরা আবার পুনরায় আলোচনায় যাব। আশা করছি ভ্যাটের টপিকস ধরে ধরে যাব এবং ট্যাক্সের টপিকস ধরে ধরে যাব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। ধন্যবাদ সবাই।